নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। যেমনটা আমরা বলার চেষ্টা করলাম যে বিশ্বব্যাপী মানুষ, প্রত্যেকটি মানুষের, প্রায় সব মানুষের একই রকম চাওয়া পাওয়া, অর্থাৎ 7টির বিষয়ের বাইরে আমরা অন্য কিছু চাইতেই পারি না আমাদের দয়াময়ের কাছে। কিন্তু তার বাইরেও কিছু মানুষ থাকেন যাদের চাওয়ার সঙ্গে পাওয়ার মিল অনেক বেশি জরুরি হয়ে ওঠে। কেউ কেউ আছেন যিনি বলতে চান যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি আমার মানুষের অধিকার চাই। কেউ কেউ আছেন যিনি বলেন যে বাঙালির একটা দেশ চাই। কেউ কেউ বলেন যে বাংলা ভাষাভাষীর একটা সংবিধান চাই। কেউ কেউ বলেন যে এই ভূখণ্ডের নামটি বাংলাদেশ চাই। যিনি চান তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, যেখানে বসে কথা বলছি, 17ই মার্চ 2019, 99তম জন্মবার্ষিকী এবং 100তম জন্মদিন। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা স্মরণ করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব যে কেন তিনি বাঙালির সেরা সন্তান, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান। আমরা আসলে আজকের শিরোনাম ঠিক করতে গিয়ে কিংবা আমরা যখন বঙ্গবন্ধুর সাদা কালো ছবিগুলোর দিকে তাকাই, তখন মনে হয় এই দিনটিতে বাঙালি জাতির তার ছবির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করা উচিত। যে গানটি আমরা বাজিয়ে শোনালাম, সে গানটি রজনীকান্তের গান, এবং রজনীকান্তের বিখ্যাত কবিতা, সেই সুরেই হয়তো তার ছবির সামনে দাঁড়িয়ে বাঙালির প্রার্থনা করা উচিত, নির্মল করো, নিরলস, নিঃসংশয় করো হে। আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি নিরলস, নিঃসংশয় করো হে। দর্শক, আজকের অনুষ্ঠান সারোয়ার ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। দর্শক একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আমরা যারা পেয়েছি, মাননীয় মন্ত্রী, ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জাফর স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা পেয়েছি বিশিষ্ট ব্যাংকার, ব্যবস্থাপনা পরিচালক আইএফআইসি ব্যাংক, এবং এর বাইরেও তার নানা গবেষণার বিষয় আছেন আমাদের প্রিয় মানুষ সারোয়ার ভাইকে পেয়েছি। আমরা পেয়েছি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা, সমাজ বিশ্লেষক, গবেষক, তাকেও পেয়েছি। এবং একজন তরুণ অধ্যাপককেও আমরা পেয়েছি, তিনি আমাদের লিঙ্ক স্টুডিওতে রয়েছে, তিনি ডক্টর এস.এম. মাসুম বিল্লাহ। সারোয়ার ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর এই একেবারে 100তম জন্মদিন এবং 99তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে কি বলতে চাইবো, কি বলবো, আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয় যে 1971 সালে বঙ্গবন্ধুর জন্মদিনটি যেভাবে পালিত হলো, অর্থাৎ আমরা বিভিন্ন গোয়েন্দা নথি পাই, সেই নথির আলোকে আমরা একটা ছোট্ট রিপোর্ট করার চেষ্টা করেছি যে 1970-এ কেমন পালিত হলো, 71-এ কেমন হলো, 72-এ কেমন হলো। আমরা একটু 71 সালের জন্মদিনের রিপোর্টে একটু দেখে সারোয়ার ভাই আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। সংবাদপত্রে প্রকাশ হলো ছোট্ট একটি সংবাদ, আজ বঙ্গবন্ধুর জন্মদিন। যদিও বঙ্গবন্ধুর কাছে দিনটি অন্য যে কোনো দিনের মতোই সাধারণ, তবে বাঙালিদের কাছে তা কিন্তু ছিল না। আর এই দিন ওয়ালি খান বঙ্গবন্ধুকে শুভেচ্ছা জানাতে এসে সরাসরি প্রশ্ন করেন, কি হতে চলেছে? উত্তরে বঙ্গবন্ধু বলেন, কি আর হবে, প্রেসিডেন্ট এসেছেন, এরপর ভুট্টো আসবেন, আলোচনা ভেঙে যাবে, আমাদের উপর আক্রমণ হবে, আমরা প্রতিহত করব, যুদ্ধ চলবে, সর্বশেষ আমরাই জয়ী হব। পাকিস্তানি সামরিক গোয়েন্দা সংস্থা MI এর ঢাকা অফিস রাওয়ালপিন্ডির উদ্দেশ্যে বার্তা পাঠালো, আজ মুজিবের জন্মদিন। সকাল থেকেই উন্মত্ত লোকেরা মুজিবকে আরো উস্কাতে এসেছে। অনেকে মুজিবকে উন্মত্ত ও বিদ্রুপাত্মক গান শুনিয়েছে, যা মূলত মহামান্য প্রেসিডেন্টকে অপমান করেই গাওয়া। আমাদের শ্রুতি কৌশল বিভাগ তা ধারণ করেছে। এর মর্মার্থ হলো কার্যত প্রেসিডেন্ট ও পাকিস্তানিরা ভীতু, অন্যদিকে মুজিব একজন বীর। বাংলাদেশকে লুট কইরাছে, পেয়েছে কলোনি, এবারে শেখ মুজিবর নেতা হয়েছে, চলবে না বেইমানি, তারা করিল চক্কর, এহাইয়ার আতঙ্ক মুদের বীর মুজিবর। পাকিস্তানের গোয়েন্দা নথি থেকে জানা যায়, এই দিন বঙ্গবন্ধুর অনুসারী বলে খ্যাত 3 বাউলের বিরুদ্ধে
গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তবে বাংলাদেশে নিরন্তর ছুটে চলা এই মানুষদের খুঁজে পাওয়া এত সহজ ছিল না। আরে শুনো শুনো দেশবাসী হিন্দু মুসলমান, জনপ্রিয় নেতা মোদের মুজিবুর রহমান রে ভাই দিলের ভিতর, এহাইয়ার আতঙ্ক মোদের বীর মুজিবর। জন্মদিনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বঙ্গবন্ধু এই দিন সাংবাদিকদের বলেন, আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দুঃখী বাংলায় আমার জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি। দুর্জবরে শেখ মুজিবকে দাও না যত ব্যথা, হৃদয় দিয়া বলবো মুজিবি মোদের প্রাণের নেতা, সবার হৃদয়ের ভিতর। স্যার ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আসলে আপনি যেই থিমটা দিয়ে শুরু করেছেন, আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর জীবনের মূল ভিত্তিটাই এটা, যে মানুষের সঙ্গে সংযোগ, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের থেকে শেখা, মানুষকে সংগঠিত করা এবং মানুষকে তার কালোত্তীর্ণ জীবনে এগিয়ে নিয়ে যাওয়া। এটা আমার একটা অনুভূতি থেকে আমি বলছি। ধরেন আমি এইভাবে বলি, আমরা ধরেন একটা ব্যাংক পরিচালনা করি, তা আমরা এক ধরনের ম্যানেজার। তা আমাদেরকে বলতে পারেন যে আমরা একটা খণ্ডকালীন ম্যানেজার। আবার কিছু কিছু ম্যানেজার উত্তীর্ণ হয়ে লিডার হয়, নেতা হয়, তাদের হয়তো সমকালীন একজন নেতা থাকেন। আবার কিছু কিছু নেতা হয়ে যান কালোত্তীর্ণ, সেরকমও থাকেন। কিন্তু কোন কোন নেতা হয়ে যান মহাকালীন, এবং বঙ্গবন্ধু ওই পিচের একজন মানুষ। একটা জাতির জীবনে যখন কোনো ঘটনা ঘটে, ধরেন 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 1000 বছর, যে ধরনের ঘটনাগুলো একটা জাতির হাজার এবং হাজার বছরকে নিয়ন্ত্রিত করে, নিরূপিত করে, দিক নির্দেশনা করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের দেশের মানুষ সেই জিনিসটা পেয়েছে। সো কালোত্তীর্ণকে ছেড়ে, এককাল দুকাল ছেড়ে মহাকালের দিকে যে নেতৃত্ব চলে যায়, সেখানেই বঙ্গবন্ধু। আমরা যখন বঙ্গবন্ধুকে বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা সাধারণত চেষ্টা করি যে আমরা যতটুকু বুঝি তার মধ্য দিয়ে। আমরা কি বুঝি? যে একটা মানুষ তার জীবনের দক্ষতা, একটা মানুষ জীবনের কর্মক্ষমতা পাওয়ার জন্যে কি করে, যে তিনি তার কিছু চেতনাগত দীক্ষা, শিক্ষা কিংবা বোধ উনি তৈরি করেন। কিন্তু একটি মানুষ কালোত্তীর্ণ হতে পারেন যখন তার এই প্রথাগত, চেতনাগত, বুদ্ধিদীপ্ত ঘটনাকে কালোত্তীর্ণ করে যদি ওনার মহাকালীন একটা বোধ, বুদ্ধি এবং অবচেতন একটা উত্তরণ ঘটে যায়। আমাদের কাছে মনে হয়েছে, আমি খুব সাধারণ মানুষ এবং আমি তো আসলে অত বড় জ্ঞানী নই, আমি অনুভব করি যে বঙ্গবন্ধু বোধহয় আমাদের জন্য একটা মহাকালীন নেতা। এবং বাঙালির ইতিহাসে 71 সাল যেই ঘটনাটি ঘটেছে, বাঙালির ইতিহাসে 7ই মার্চের যে ঘটনাটি ঘটেছে, আমার কাছে মনে হয় না যে শুধু বাঙালির জীবনে কেন, পৃথিবীর অনেক জাতির জীবনে এ ধরনের ঘটনা কিন্তু অনেক বেশি ঘটে না। আপনি যদি ওনার অসমাপ্ত আত্মজীবনী বা ওনার জীবনের সমস্ত ঘটমান জিনিসগুলো অন্যদের লেখা, কিংবা সেই সময়ের রাজনৈতিক, সেই সময়ের দার্শনিক, সেই সময়ের বুদ্ধিবৃত্তিক জীবনগুলো সম্বন্ধে আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন যে একটা মানুষ কি করে, ওই যে বাউলরা যে গানটা গেয়েছেন, এর মধ্যে কিন্তু একটা অনুভূতি আছে। বাউলদের ওই গানের মধ্যে কিন্তু আপনার অবচেতন একটা কানেক্ট আছে, এবং বঙ্গবন্ধু বোধহয় এই কানেক্টটা করতে পেরেছিলেন মানুষের সঙ্গে, এবং সেজন্যই উনি এই মহাকালীন নেতৃত্বে নিতে পেরেছিলেন। আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। ওনার একটা খুব মজার কথা আছে, সেই আমার প্রথম জেল খাটা, এবং সেটা বোধহয় 7 দিন বা 8 দিন, উনি যখন একদম মানে গোপালগঞ্জের স্কুলে পড়েন তখন উনি জেল খেটেছিলেন। এবং ওই ঘটনাটা যদি আপনাদের মনে পড়ে, সেটা হলো ওনাদের একজন মুসলমান বন্ধুকে একজন হিন্দু নিয়ে আটকে রেখেছে এবং ওনারা গিয়ে তাকে ছিনিয়ে এনেছেন। যেই কিশোরের জীবনের প্রথম জেল খাটাটা ঘটেছে এক ধরনের সাম্প্রদায়িক পটভূমিতে, যে হিন্দু কিছু ভদ্রলোক একটা মুসলমান ছেলেকে ধরে নিয়েছে এবং এনারা গিয়ে তাকে ছিনিয়ে এনেছেন। সেই মানুষটি যখন আস্তে আস্তে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে এগিয়ে যাচ্ছেন, উনি কিন্তু সেই সাম্প্রদায়িকতা থেকে উত্তীর্ণ হয়ে অসাম্প্রদায়িকতার দিকে যাচ্ছেন এবং মানবতা বোধের দিকে যাচ্ছেন। এটা কিন্তু খুব কম মানুষের দ্বারাই সম্ভব। এবং আপনি যে গানটা দিয়ে শুরু করেছেন যে ওরা চাহিতে জানে না, আপনি দেখবেন যে ওনার সমস্ত জীবনের কিন্তু যখন আপনি একটু এক পরতে পরতে দেখতে যান, যে উনি বোধহয় এটা বুঝতে পেরেছেন যে যারা চাহিতে জানে
তারা কিন্তু যেটা আমরা ধরতে পারি, ছুঁতে পারি, স্পর্শ করতে পারি, আমরা তা চাই। আমরা আমাদের ক্ষমতা চাই, আমরা আমাদের সম্পদ চাই, আমরা আমাদের জীবন চাই। কিন্তু দেখেন এই ভদ্রলোক কিরকম, ওনার ব্যাপারটা দেখেন। আমার খুব একটা জায়গা আমার এত মানে কি বলবো টাচি লেগেছে। উনি লিখছেন যে আমার ছোট ভাইটি এখন খুলনায় ব্যবসা শুরু করেছে, সে স্কুল ছেড়ে দিয়েছে, সে আমার সন্তান সন্ততিদেরকে লালন পালন করছে। মানে এই মানুষটা কিন্তু ওই যে তখন উনি একটা রাজনৈতিক নেতৃত্বে আছেন, অথচ ওনার সন্তান সন্ততিকে আরেকজন লুক আফটার করছে, এবং তার ভাইটা স্কুল ছেড়ে দিয়ে ব্যবসায় নেমেছে, এবং সেই জন্য উনি স্বস্তি বোধ করে উনি আরেকটা বৃহত্তর জীবনের দিকে চলে যাচ্ছেন। এবং পরবর্তী জীবনে আপনারা দেখবেন যে উনি মন্ত্রিত্ব ছেড়ে সংগঠনে গেছেন। এই জায়গাগুলো তো আসতে চাই, এবং আমরা যেমনটা বলেছিলাম যে আসলে তার জন্মদিনগুলোকে যদি আমি একটু খোঁজার চেষ্টা করেছি, আসলে আমার কাছে অনেক বেশি মনে হয়েছে যে 70, 71 এবং 72 সালের তিনটির জন্মদিন। আমরা শুরু করেছিলাম 71 সালের জন্মদিনটি, আমরা একটু গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী যে 1970 সালের জন্মদিনটি তিনি কিভাবে পালন করেছিলেন আমরা ছোট্ট একটি প্রতিবেদন দেখে মোস্তফা জব্বার আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই নিরন্তর আহরণের জন্যই কিংবদন্তির এই নেতা আমৃত্যু ছুটে চলেছেন প্রিয় স্বদেশ ভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বুকের ভেতরে অন্তর্নিহিত শক্তি আর প্রেরণার উৎস ছিল প্রিয় মা। নিজের মা ও দেশমাকে প্রাণ ভরে ভালোবেসেও যেন তার স্বাদ মেটেনি। নিরন্তর কর্তব্য ও দায়িত্ববোধে একনিষ্ঠ থেকেছেন আমৃত্যু। 1971 সালের 17 মার্চ পাকিস্তানি গোয়েন্দারা বঙ্গবন্ধুর জন্মদিনে গোপন রিপোর্টে পিন্ডির উদ্দেশ্যে বলছে, মুজিব প্রায়শই উচ্চস্বরে একটা গান গেয়ে থাকেন, এমনকি চলার পথেও সেটি মায়ের প্রতি ভালোবাসামূলক। এই দেশ ও এই জাতির জন্য জীবনের সর্বস্ব উজাড় করে দিয়ে তিনি বলতে চেয়েছেন, বড় দাগা পেয়ে বাসনা তেজেছি, বড় জ্বালাশয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, সকলই ফুরায়ে। কিভাবে ভালোবাসতে হয় আজও তিনি আমাদের শিখিয়ে দিচ্ছেন। বঙ্গবন্ধু তার বর্ণাঢ্য জীবনে কোনো দিনই জন্মদিনের উৎসব পালন করেননি, তবে তার মতে জন্মদিন মানে মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতার দিন। আর এই দিন মাকে বুকে জড়িয়ে ধরে বলতে হয়, জীবন দিয়ে হলেও যেন মা ও দেশের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি। হয়তো এ কারণেই তিনি শ্রেষ্ঠ বাঙালি। মোস্তফা জব্বার। প্রণব, প্রথমত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা। আমার নিজেকে গর্বিত মনে হচ্ছে যে তার 100তম জন্মদিনে আমি অন্তত কোনো একটি মিডিয়ার মাধ্যমে আমাদের দেশের জনগণের সামনে উপস্থাপিত হতে পেরেছি। ধন্যবাদ। আমি যে জায়গাটাতে দেখি সেটি হচ্ছে যে একটু আগে যে কথাটি শুনলাম, টুঙ্গিপাড়ার একটি পাড়াগাঁয়ে জন্ম নেয়া অতি সাধারণ একটি বালক, কষ্ট করে কলকাতার ইসলামিয়া কলেজ পর্যন্ত পড়তে যাওয়া মানুষ, সেই মানুষটি বাংলাদেশের না, এখন বস্তুত পক্ষে পৃথিবীতে তার সাথে তুলনীয় নেতৃত্ব খুঁজে পাওয়াটা কঠিন। আমি একটি তুলনা সচরাচর করে থাকি। কিছুদিন আগে আমি স্পেনের কাতালোনিয়ায় গিয়েছিলাম, এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে স্পেনের কাতালোনিয়ার জনগণ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, ওরা স্পেন থেকে বেরিয়ে যেতে চায়। আমরা যদি আমাদের আশেপাশে দেখি, কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হচ্ছে, মিয়ানমারে 2 গ্রুপ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, এক গ্রুপ রোহিঙ্গা মুসলমানরা আর এক গ্রুপ হচ্ছে আরাকান আর্মি। এই সব জায়গাতে যদি দেখা যায়, এক কাতালোনিয়ান ভদ্রলোকের সাথে যখন আমার কথা হয়, আমি বললাম যে তোমরা এত দিন যাবৎ এই আন্দোলন করে বেড়াচ্ছ, তো সফল হচ্ছে না কেন? তো আমার দিকে তাকিয়ে ভদ্রলোক বললেন, আমি তার কাছে কৃতজ্ঞ, আমাদের তো একটা শেখ মুজিবুর রহমান নেই। আসলে
সারা পৃথিবীতে যদি তুমি দেখো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পুরো পর্বটা বঙ্গবন্ধুর জীবনের শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ব্যাখ্যা করলে বোঝা যায় যে তিনি এমন একটি মানুষ, যে মানুষটি একটি জাতি রাষ্ট্র তৈরি করার জন্য যা যা করা দরকার, যেভাবে যেভাবে যাওয়া দরকার, যে কৌশল অবলম্বন করা দরকার, তার প্রত্যেকটি জায়গাতে তিনি বিচক্ষণতা এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। একটু আগে যিনি বললেন যে এই যে ভদ্রলোককে এক সময় মনে করা হয়েছে যে তিনি একজন সাম্প্রদায়িক মানুষ, যে মানুষটি না 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 সাম্প্রদায়িক মানসিকতা, ওকে একজন হিন্দু এবং হিন্দুকে ছাড়িয়ে নিয়ে আসার বিষয়টি ছিল। তিনি পাকিস্তান আন্দোলন করেছেন, পাকিস্তানের পক্ষে পূর্ববঙ্গে এবং অন্যান্য জায়গাতে হয়েছে। কিন্তু সেই মানুষটি যখন একটি জাতিরাষ্ট্র অথবা ভাষাভিত্তিক জাতিরাষ্ট্র গড়ে তোলার কাজটি করেছেন, আমার স্পষ্ট মনে আছে যখন তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন তখন তার নাম পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ করেছিলেন। ওলিয়াদরা এর বিরোধিতা করে বলেছিলেন যে না, মুসলিম থাকা ঠিক হবে না। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে আমরা মুসলিম শব্দ যদি বাদ দিয়ে দিই তাহলে এটি ঠিক হবে না। ঠিক একইভাবে যদি ব্যাখ্যা করি, ৭০-এর নির্বাচনে তিনি যখন অংশগ্রহণ করেন তখন ইয়াহিয়ার এলএফএ ছিল, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, তার অধীনে তিনি নির্বাচন করেছিলেন। কিন্তু এই বিষয়টি আসলে অনেকে উপলব্ধি করতে পারে না যে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে একটি জাতি রাষ্ট্র গড়ে তোলার প্রশ্ন আছে। এই উপমহাদেশে দ্বিজাতি তত্ত্ব প্রাধান্য পেয়েছে এবং সেই কারণে পাকিস্তান আর ভারতের জন্ম নিয়েছে। এই উপমহাদেশে কিন্তু আর কোনো জাতি রাষ্ট্র গড়ে ওঠেনি, এটা ইউরোপের ধারণা ছিল। সেই ধারণা থেকে কিন্তু একটি আধুনিক জাতি রাষ্ট্র এবং ভাষা ও সংস্কৃতি ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলাটা, এই কাজটি বঙ্গবন্ধু ছাড়া কারো পক্ষে করা সম্ভব এটি আমার মাথার মধ্যেই আসে না। সুতরাং সেই দিক থেকে আমি বলবো যে বাঙালি সারা পৃথিবীতে যেখানেই থাকুক না কেন, ইভেন বাংলাদেশের বাইরেও যারা আছে, তাদের আজকে এই মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত যে বাঙালির জন্য একটি রাষ্ট্র, বাংলা ভাষাভিত্তিক একটি রাষ্ট্র, বাংলা সাহিত্য সংস্কৃতি এবং ভাষাকে সারা পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করার জন্য একজন মানুষ, সেই একজন মানুষের নাম শেখ মুজিবুর রহমান। তার মানে আমরা বলতে চাই যে আমাদের চাওয়া পাওয়া বা আমরা দেখেছি যে 7টি চাওয়ার বাইরে কিন্তু আর কোনো কিছু থাকে না। মানে আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন, যে আমরা টাকা পয়সা চাই, বাড়ি গাড়ি চাই, আমরা সুস্বাস্থ্য চাই, দেখতে যেন সুন্দর লাগে সেটা চাই, এসব চাই, কিন্তু এই সব চাওয়া 7টি চাওয়ার মধ্যেই পরিপূর্ণ হয়ে যায়। তাহলে কেউ কেউ তো থাকেন যে যার চাওয়া যে একটা জাতি হতে হবে, একটা দেশ হতে হবে, একটা ভূখণ্ড হতে হবে, মানচিত্র হতে হবে, সংবিধান হতে হবে। সাজ্জাদ আলী স্যার, আপনি কিভাবে দেখেন এই চাওয়াগুলো? এই চাওয়াটা সঙ্গে একটু মিলাতে চাই আপনার গোয়েন্দা রিপোর্টটা। দুটো রিপোর্টের কথা আমি বলতে চাই। আপনি হয়তো জানবেন আমি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে কর্মরত ছিলাম ৭১-এর প্রথম দিক পর্যন্ত। ১ মার্চে লেফটেন্যান্ট কর্নেল তাজ মোহাম্মদ খান, GSO-1 ইন্টেলিজেন্স, ভয়ঙ্কর মানুষ, পরবর্তী সে ৩২ পাঞ্জাব রেজিমেন্টের রাজারবাগ পুলিশ লাইন বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছিলেন। একটা রিপোর্ট পাঠিয়েছিল, এটা আপনারা একটু বিশ্লেষণ করবেন নিশ্চয়ই। Mujib is tremendously popular among Bengali soldiers already. If he calls them, they will immediately respond. একটা ভয়ঙ্কর বিষয়। তাহলে তার সম্বন্ধে তারা কি চিন্তা করছে? আর যখন আইয়ুব খান রিপোর্টটা পেলেন ইন্টেলিজেন্স থেকে যে আগরতলা মামলা বলে একটা মামলা খাড়া করতে হবে, ৩৪ জন বাঙালিকে ইত্যাদি ইত্যাদি, তখন আইয়ুব খান বলেছিলেন তাদেরকে কোর্ট মার্শাল করে গুলি করে মেরে ফেলো। তখন তারা বলেছিল, গোয়েন্দারাই, যার রিপোর্টগুলো আপনারা বলছেন, যে তারা ছোট ছোট অফিসার, তাদেরকে মেরে কি হবে, আপনি নজর দিতে হবে শেখ মুজিবের দিকে। প্রথম কথা ছিল প্রচণ্ড ভালো বক্তা, তাদের মনের মধ্যে ঢুকে গেছে, সে যদি তাদের ডাক দেয় এবং তখন তারা কিন্তু ভয়ঙ্কর হিসাবে মানুষ আত্মপ্রকাশ করবে। এটা ছিল বিষয়টা। তো বঙ্গবন্ধুর যে ক্যারেক্টারের কথা স্যারও বলেছেন, সারোয়ার ভাইও বলেছেন, কমিউনিকেশন স্কিলটা প্রচণ্ড ছিল। দেখুন, আগরতলা মামলার পূর্বে
গোয়েন্দার রিপোর্ট ছিল তিনি 1 মাসে 31টা জায়গাতে পাবলিক মিটিং করেছিলেন। এই যে কমিউনিকেশন স্কিল একটা ছিল তার, এটা মনে হয় আর কারো মধ্যে আমরা দেখতে পারি না। আসল কথা হচ্ছে এখন ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে আমি একটা লেকচার দিতে গেছিলাম ওয়ার ক্রাইম এন্ড জেনোসাইড নিয়ে, বঙ্গবন্ধুর টপিকটা চলে আসলো। আমি শুধু একটা কথা বলেছিলাম, লেট আস অল ট্রাই, এটা সিটিজেন্স রেসপন্সিবিলিটি, সিটিজেন্স অফ দ্য ওয়ার্ল্ডের রেসপন্সিবিলিটি, লেট আস অল ট্রাই টু আনকেজ বঙ্গবন্ধু। এই যে আপনি যেটা করছেন এটা কিন্তু আমরা চেষ্টা করছি টু আনকেজ বঙ্গবন্ধু, কারণ 26 বছর তাকে ব্ল্যাক টার্নিশ করা হয়েছে, চরিত্র হনন করা হয়েছে, গালি দেওয়া হয়েছে, মানুষের বিবেক মন থেকে মুছে দেওয়া হয়েছে। এখন এগুলিকে সামগ্রিকভাবে সামনে আনতে হবে ইতিহাসের খাতিরে। আর বঙ্গবন্ধুর একটা বিষয় ছিল, তিনি মানুষের চেতনা আর বিবেককে খুব দ্রুত নাড়া দিতে পারতেন। এই কমিউনিকেশন স্কিলটা আমরা আর বিশ্বের কোনো নেতাদের মধ্যে দেখি না। আরেকটা কথা বলতে চাই, যে গসপেল সিঙ্গারের কথা বললেন, চারণ কবি, বাউল গান, এরা কিন্তু অনেক এফেক্ট ছিল তার উপরে। ইভেন মার্টিন লুথার কিংয়ের যে ফেমাস স্পিচ, যে উনি বলেছিলেন, ওই স্পিচটা দেওয়ার আগে উনি কিন্তু এই স্পিচটা তার এতে ছিল, লেখার মধ্যে ছিল না। তো গসপেল সিঙ্গার একজন, উনি তখন চিৎকার করে, ওনার নাম ছিল মাহিলা জ্যাকসন, তিনি বলেছিলেন, মার্টিন মার্টিন টেল আস অ্যাবাউট ইউর ড্রিম। তখন উনি শুরু করলেন, আই হ্যাভ এ ড্রিম। এই যে ড্রিম, এই ড্রিমটাও কিন্তু বঙ্গবন্ধু নিজে দেখতেন এবং মানুষকে দেখাতেন। এই জিনিসটা আমাদের মূল্যায়ন করতে হবে। স্যার, আমরা যাবো, আমি যে কথা বলছিলেন যে তিনি অসাধারণ বলতেন, এবং আমরা যখন দেখলাম যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, বা যেমনটা বলছিলাম যে একেবারে 1970, 71 এবং 72 সালের জন্মদিনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমরা দেখাতেই চাই, যে যেখানে তিনি সাধারণ ছাত্রছাত্রীদেরকে জয় বাংলা স্লোগানটি শেখাচ্ছেন। এবং আমরা হয়তো সেটির অডিওটি খুব ভালো মতো পরিষ্কার করতে পারিনি, আমাদের কাজ চলছে, হয়তো আমরা অতি সম্প্রতি সেটি শোনাতে পারবো। এবং মাসুম, একদম ছোট করে আপনার কাছে যাব, আমরা তার আগে বঙ্গবন্ধুর 72 সালের জন্মদিনে তিনি কিভাবে বাচ্চাদের জয় বাংলা শেখাচ্ছেন সেটি দেখে আপনার কাছে একটু আসতে চাই।ラーマン首相はバングラデシュにおいては婦人は男子と同等の権利を持つと保障し、搾取のない社会を建設する作業に参加するよう婦人たちに呼びかけ、দেশ গড়ার কাজে মেয়েদের তিনি দারুণভাবে উদ্বুদ্ধ করতেন, মনে করিয়ে দিতেন দেশের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের কথা। কোনো প্রধানমন্ত্রীকে এমনভাবে স্লোগান দিতে দেখার অভিজ্ঞতা সম্ভবত এই প্রথম, এই শেষ। মাসুম, আপনি বোধহয় কিছু যোগ করবেন। মাসুম, আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি আপনার রিপোর্টগুলো দেখে। একটা কথাই মনে হচ্ছে, সেটা হচ্ছে বিপ্লবী স্পন্দিত বুকে মনে হয় আমি মুজিব। আসলে বঙ্গবন্ধুর নামে ইতিহাসের দরজা খুলে খুলে যায়। ওই কবি মহাদেব সাহার ওই কথাটিই বলতে হবে বঙ্গবন্ধুকে বর্ণনা করতে গিয়ে, যে তাই জার্মানির হ্যামিলন শহরে জনৈক ভায়োলিন বাদক যখন আমাকে বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আমি পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে বঙ্গবন্ধুর ছবি দেখিয়ে বলেছিলাম, এই দেখো বাংলাদেশ, এর চেয়ে বাংলাদেশ সম্পর্কে আমি আর বেশি কিছু জানি না। আসলে আমরা যারা 71 পরে জন্ম নিলাম, আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি, তাদের মধ্যে দুইটা আফসোস কাজ করে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে স্বচক্ষে না দেখতে পারা, মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিতে না পারা, আর একটা হচ্ছে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসতে চাই, কারণ একদমই বিরতি নেওয়া হয়নি। ছোট্ট একটি বিরতি নিয়ে আমাকে শুনতে হবে। জি জি জি, হ্যাঁ, নিশ্চয়ই ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন।
নিঃসংশয় করহে আমাদের আজকে শিরোনাম। সরোয়ার ভাই আবারও শুরু করতে চাই আপনাকে দিয়ে। কারাগারের রোজনাম চায় বঙ্গবন্ধু লিখছেন যে আমাদের জানতে হবে, বাঙালির বুঝতে হবে ঠিক কোত্থেকে শুরু করতে হবে, সময় মতো থামতে হবে, আবার সময় মতো সরবে মাথা তুলে দাঁড়াতে হবে, তাহলেই এই জাতির মুক্তি। কি বিশ্লেষণ দিবেন? আচ্ছা, এই বিষয়ে আমি একটা আপনাকে আসছি। জাস্ট প্রথমে আমি একটু কথা বলে রাখি যে আমি যতটুকু মানে অনুভব করেছি বা পড়ার চেষ্টা করেছি ইতিহাস সম্বন্ধে আমার যতটুকু হাত টাড়ানো আছে, সেটার মধ্যে আমি সবসময় ভাবার চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুর মানে মানবিক কোন গুণটা তাকে অতদূর দূরে নিয়ে গেল। সেটা আমার কাছে মনে হয়েছে যে সবসময় সাধারণ মানুষের প্রতি ভালোবাসা, সাধারণ মানুষের জন্য কল্যাণবোধ এবং যে কোনো আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি, এটা ছিল তার মানসিক ভিত্তিভূমি। সেটার উপর বেসিস করে আপনি যে কথাটা আজকে বললেন যে তার আন্ডারস্ট্যান্ডিং যে কখন আপনাকে দাঁড়াতে হবে, কখন আপনাকে থামতে হবে, কখন আপনাকে এগোতে হবে। আমি আপনাকে সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন ওনার ছাত্র জীবনে এবং তার পরবর্তীকালে তখন এই ভারত উপমহাদেশে সাধারণ মানুষের কল্যাণ বোধ প্রতিফলিত হওয়ার জন্য যে মেসেজটি এসেছিল সেটা হলো কিছুটা আপনার লাহোর প্রস্তাব থেকে শুরু করে লাস্ট যে ক্যাবিনেট মিশন যে প্রস্তাবটা দিয়েছিলেন সেটাকে কেন্দ্র করে, এবং সেই সময়ে এই দেশের সাধারণ গণমানুষের যে মুক্তির জন্য যে চেতনাটি তারা আনতে চেয়েছিলেন সেটি প্রায় পরাভূত হয়ে যাচ্ছিল। এবং সেই সময় এই দেশ থেকে যিনি খুব দৃঢ়ভাবে নেতৃত্ব দিয়েছিলেন সরওয়ার্দী সাহেব, কিন্তু তার সঙ্গে যে সহযোদ্ধা হিসেবে তরুণ যুবক যিনি সেই জিনিসটাকে এগিয়ে নিয়েছিলেন তিনি বঙ্গবন্ধু। এরপরে আমি এর পরবর্তী পর্যায়ে আসি। ধরেন ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১ এই সময়টা পর্যন্ত, বিশেষ করে মধ্য ৬০-এর দশক থেকে যদি আপনি দেখেন, সেই সময়ে সারা বিশ্বে একটি রাজনৈতিক বিবর্তন ঘটছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা যোগসূত্র তৈরি হওয়ার চেষ্টা করছিল এবং সেটিকে ফেসিলিটেট করছিলেন পাকিস্তান সরকার। এবং সেই জন্য আপনি দেখেন দুটি এক্সট্রিম গ্রুপ কিন্তু একসঙ্গে মিলেছে। মানে ৭১ সালে আপনি দেখবেন যে এক্সট্রিম যারা পাকিস্তানকে সমর্থন করেছে তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং যারা তৎকালীন বামপন্থী ছিলেন তারা এটাকে এক ধরনের কূট চালের মধ্যে ফেলে দিয়েছিলেন এবং তারা বলেছেন যে এটা দুই পরাশক্তির যুদ্ধ, এর মধ্যে সাধারণ মানুষের কি হবে। এই যে একটা বিভ্রান্তি। স্যার ভাই আপনি তো অনেক ভদ্রভাবে একদম রেখে রেখে বলছেন। আমার মনে পড়ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে তারা বলেছে। স্যার ভাই আমি ইস্যুগুলো নিয়ে আসতে চাই আপনার কাছে। আমার একটা ছোট্ট বিষয়, যেমনটা বলছিলাম যে আমার কখন শুরু করতে হবে, কখন এই বিষয়টাই আমি আপনাকে বলতে চাইছিলাম। মানে একটা বিষয়ে আমি শুধু একটু মোস্তফা জব্বার আপনার শুনে আমার হয়তো আজকে সময় একটু একটা বিরতিতে যেতে চাই আমি, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন যে 1973 সালে এনবিসি টেলিভিশনের মুখোমুখি হলেন বঙ্গবন্ধু এবং নানাভাবে প্রশ্ন মানে জর্জরিত, নানা ধরনের অনেক নেতিবাচক প্রশ্ন। একটি প্রশ্ন ছিল যে আপনি তো অনেক বছর জেল খেটেছেন, আপনি বলার চেষ্টা করেন, কিন্তু তাহলে তো জীবনের প্রতি আপনার একটি বিতৃষ্ণা আছে, জীবনের প্রতি একটা দুঃখবোধ আছে, যন্ত্রণা থাকার কথা আপনার, আপনি কি মনে করেন? ঠিক একই ধরনের একটি প্রশ্ন, আবারও সেই প্রশ্নটির উত্তর যে আসলে আমরা জানি যে আমাদের কোথায় থামতে হবে বা কোথায় শেষ করতে হবে। আমরা সেই ইন্টারভিউটি দেখে একদম ছোট্ট মন্তব্য আপনার শুনব। আমার spent a fifth of his life in prison for the cause of Bangladesh. I asked him whether he thought life had been unfair to him. I don't think so, because I have suffered for a cause, and in return I have got love and affection of my people. I'm happy today that my 75 million people emancipated, and before that we were a colony. Now Bangladesh is an independent sovereign state. That is my satisfaction. Human being suffers for a cause, and I have suffered for a cause. I don't mind it.
সারোয়ার ভাই এবং মোস্তফা জব্বার, সেই প্রশ্নটি যে আমরা জানি যে কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন দাঁড়াতে হবে, কখন বাঙালিকে এগিয়ে নিতে হবে, এটা যিনি জানেন তিনিই তো বাঙালির মহানায়ক। আমি কিন্তু সেই কথাটা দিয়ে শুরু করেছিলাম। বেসিক্যালি আমরা এমন একটি দেশের বাসিন্দা হিসেবে আজকে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, কিন্তু পুরো উপমহাদেশের মধ্যে যদি এই ভৌগোলিক সীমানাটাকে আমরা দেখি, তার এই চরিত্রের সাথে পুরো উপমহাদেশের আর কোনো অঞ্চল কিন্তু মিলে না। সেই কারণেই যে বিশেষ কায়দা করে প্র্যাকটিক্যালি একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে, আমি আগের কথা নাই বললাম, বাঙালি মুসলমান এবং বাংলা ভাষা ভিত্তিক একটি রাষ্ট্র, এটিকে সামনে রেখে যে মানুষটি লড়াই করে গেছেন, এই মানুষটির যদি ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা, লোভ লালসা, পাইলাম কি পাইলাম না এইসব বিষয় থাকতো, তাহলে কিন্তু তার মানে রিয়েল অর্থে আজকে স্মরণ করা তো দূরের কথা, বাংলাদেশ রাষ্ট্রের জন্য হতো না। আমার নিজের একটি সৌভাগ্য হয়েছে, সেটি হচ্ছে আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জ্যেষ্ঠা কন্যা শেখ হাসিনার সাথে লেখাপড়া করার, এবং সেই সূত্র ধরে বলতে পারি যে এই পরিবারটি যেমনভাবে তাদের জীবনযাপন করেছে, বঙ্গবন্ধু যেমন করে এই দেশের মানুষের জন্য তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সেই দুটোকে যদি কেউ কখনো মিলিয়ে দেখে তাহলে বুঝতে পারবে যে একটা মানুষ সে তার নিজের অতি কাছের একবারে নিজস্ব পরিবারটির চাইতে এই দেশের প্রত্যেকটি মানুষকে বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করে কিন্তু এই জাতি রাষ্ট্রটা প্রতিষ্ঠা করতে পেরেছে। অসাধারণ একটি। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, মাসুম বিরতির পর আপনার সঙ্গে আসবো, আপনাকে বেশি সময় দিব, মানে আগেই বলে রাখছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গেই থাকুন। জানাচ্ছি নিরলস নিঃসংশয় কর হয়ে আমাদের আজকের বিষয়। মাসুম, আমরা একদমই সময় দিতে পারিনি আপনাকে, এবং যে কথা বলছিলাম যে নানাভাবে আমাদের আলোচনায় প্রাসঙ্গিকভাবেই বঙ্গবন্ধু আসে, আপনার কাছে কিভাবে আসে, আপনি কি যোগ করবেন? প্রশ্ন রাখছি না কোনো। অনেক ধন্যবাদ আপনাকে। লন্ডনে সাংবাদিকরা বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন, আই লাভ মাই পিপল। সাংবাদিকরা আবার জিজ্ঞেস করেছিলেন, হোয়াট ইজ ইউর ডিসকোয়ালিফিকেশন? বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে আই লাভ মাই পিপল। এজন্য আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর বক্তৃতায় কম বেশি সবসময় এই ভালোবাসার ব্যাপারটি বারে বারে করে এসেছে। অসমাপ্ত আত্মজীবনীর প্রথমে একটা উদ্ধৃতি দেওয়া আছে, সেখানে লেখা আছে যে একজন মানুষ হিসেবে মানব জাতির যা কিছু মানুষজনকে আচ্ছন্ন করে সবকিছুই আমাকে আচ্ছন্ন করে। এই যে বিনম্র সম্পৃক্তি, অ্যাবাইডিং ফেথ, ওটা ইংরেজিতে নোট ছিল, আমি বাংলায় অনুবাদ করেছি। এই বিনম্র সম্পৃক্তি আসে অবিনশ্বর অক্ষয় ভালোবাসা থেকে। এই দিকটি আমার মনে হয় সবসময় মনে রাখা দরকার বঙ্গবন্ধু চরিত্রকে বিশ্লেষণ করতে গেলে। এবং আপনি লক্ষ্য করবেন ওখান থেকে আমি আর যে বিষয়টা আনতে চাই সেটাকে নাম দিতে পারি বড় জোর অল্ট্রুইস্টিক ইমোশন বা প্যাট্রিয়টিক ইমোশন। আপনি ৭ই মার্চের ভাষণে সেটা পাবেন। এবং একটা জাতিকে
কিভাবে একত্রিত করে তার তর্জনীর নিচে এনে স্বাধীনতা উন্মুখ জাতিতে পরিণত করা যায় তা বঙ্গবন্ধুকে দেখলে বোঝা যায়। আপনি দেখবেন যে কেন তাকে এত বড় মাপের মানুষ তিনি হয়েছিলেন। একজন পিতার মধ্যে যে ছবি আমরা দেখি, তিনি হাত দিয়ে, একটা শাহাবুদ্দিনের একটা ছবি আছে দেখবেন যে তিনি মাথা নিচু করে মাথায় হাত দিয়ে ভাবছেন। পরিবারের পিতা যেমন করে পরিবারের মঙ্গল নিয়ে ভাবেন, দুঃখ নিয়ে ভাবেন, তাদের দাবি দেওয়া নিয়ে ভাবেন। অথবা আমরা তাকে দেখি যে 10ই জানুয়ারি 1972 তিনি জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে কাঁদছেন। এই যে কাঁদছেন, এটা কিন্তু স্বাভাবিক কোনো রাজনীতিকের মধ্যে আমরা দেখতে পাইনি। এটাই বঙ্গবন্ধুকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আবারও শুনবো মাসুম আপনার কাছে, এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের পরবর্তী আয়োজন কিন্তু পলিটিক্স প্লাস, এবং সেখানেও কিন্তু আমরা নিরলস নিঃসংশয় হয়ে এই বিষয় নিয়ে কথা বলবো, এবং আমাদের সঙ্গে যারা অতিথি আছেন তারাই থাকছেন আমাদের আজকের এই আলোচনায়। আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিজের সঙ্গে থাকুন।